আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যা সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। তীব্র গরম ও যানজট উপেক্ষা করে এসএসসির প্রথম পরীক্ষা দিল শিক্ষার্থীরা, প্রশ্নপত্রে সন্তুষ্টি প্রকাশ। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও কমেনি জনভোগান্তি, বেশি সময় লাগার অভিযোগ গ্রাহকদের। হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে সম্মত নয় ইরান, যুদ্ধে নতুন কৌশল দেখানোর প্রস্তুতি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। মঙ্গলবার সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। তীব্র গরম ও যানজট উপেক্ষা করে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা, তবে প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট তারা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো পাবলিক পরীক্ষা হিসেবে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া 14টি নির্দেশনা মেনে সারা দেশে বিভিন্ন কেন্দ্র আগে থেকেই প্রস্তুত ছিল। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে শুরু করে। প্রবেশের সময় শিক্ষার্থীদের তল্লাশি করা হয়। কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। অনেক বছর পর শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, তো এটা নিয়েও স্টুডেন্টরা অনেক ভয় পাচ্ছে। নতুন প্রযুক্তি নিয়ে গভর্নমেন্ট যেই সিস্টেমেটিক করেছে, ভয়ভীতি একটু আছে, তবে ওইটাই আল্লাহ ভরসা। পরীক্ষা শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রশ্নপত্র সহজ হওয়ায় স্বস্তির কথা জানান অনেকে। আজকে আমাদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা ছিল এন্ড আলহামদুলিল্লাহ কোশ্চেন অনেক ইজি আসছে, সব অ্যান্সার করতে পারছি। আশা করতেছি এ প্লাস আসবে। পরীক্ষা যেমন দিয়ে আসছি ভালো দিয়ে আসছি, ঘাট তেমন একটা হয়নি। আমি ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে, তো আমি ভাই পেয়েছিলাম, আই ওয়াজ আফ্রেড, বাট দেন টিচাররা খুব হেল্প করছে। আতঙ্কটা ছিলই, কিন্তু যখন প্রায় বাইরে থাকে হেলিকপ্টারে ভয় থাকি যে আসে কিনা। একদিকে তীব্র গরম, অন্যদিকে দীর্ঘ যানজট, এই দুই ধকল সামলেই পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষা শেষে একই ভোগান্তি পেরিয়ে ফিরতে হয়েছে বাসায়। রাস্তা অনেক জ্যাম থাকতেছে, ওখানে অর্ধেক কাহিল হয়ে যাইতেছি, তো এটা আরেকটু ঝামেলা হইতেছে, এছাড়া আর কোনো সমস্যা হইতেছে না। যানজটে পড়েছিলাম, কারণ যতটুকু রাস্তা এসেছি বের হয়েছে 8:15-র দিকে, কিন্তু আস্তে আস্তে 9টার বেশি বেজে গেছে। এসএসসি পরীক্ষা দেখতে ঢাকা, সাভার ও মানিকগঞ্জ মিলিয়ে 5টি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এই পর্যন্ত আই এম 100% স্যাটিসফাইড। এটা মনে হচ্ছে যেন 100% কোঅপারেশন করছে সকলেই সকলকে। এমন একটা অ্যাটমসফিয়ার আমি খুঁজছিলাম। প্রথম দিনের পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র। এবার পরীক্ষার্থী 18,57,000-এরও বেশি। কেন্দ্রের সংখ্যা 3,885। 20 মে পর্যন্ত চলবে এসএসসি ও সমমানের পরীক্ষা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর তেল নিতে সময় আরও বেশি লাগছে বলে অভিযোগ করছেন গ্রাহকেরা। দীর্ঘ লাইনে চরম ভোগান্তির মধ্যেই তেল নিতে হচ্ছে তাদের। রাত পার হয়ে ভোর, কখনো বা দুপুরে তেল নিতে পারছেন অনেকে, আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন খালি হাতে। জ্বালানি তেলের দাম বেড়েছে ঠিকই, কিন্তু গ্রাহকের ভোগান্তি একটুও কমেনি। তেলের জন্য অপেক্ষা এখন যেন নিয়মিত বিষয়। কড়া রোদ কিংবা বৃষ্টি, রাত কিংবা ভোর, অনিশ্চয়তা নিয়েই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সবাইকে। বেশিরভাগ গ্রাহক মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছেন সকালে, কেউ ভোরে দাঁড়িয়ে পাচ্ছেন সন্ধ্যায়, আবার তেল শেষ হয়ে যাওয়ায় 7-8 ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন কেউ কেউ। 5টার সময় এসে যদি সিরিয়াল দিয়ে 11:30 বাজে, পুরো 6.5 ঘন্টা, এখনো যদি আমরা তেল পাচ্ছি না, তারপরে তেলের দাম বাড়ায় লাভ হয়েছে কি? না, সুবল কি পেলাম। আগে 6 ঘন্টায় নিয়েছি, আজকে তো 6 ঘন্টার বেশি লাগতেছে। এমপি মন্ত্রী সবাই বলতেছে তারা যথেষ্ট পরিমাণ বাংলাদেশে তেল আছে, কেউ পাচ্ছে না। রাজধানীর আসাদ গেট, তেজগাঁও, 7 রাস্তা, গুলশান, লিংক রোড সহ অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। দাম বাড়লেও কোনো লাভ হয়নি বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ তাদের। 6 ঘন্টার উপরে চলে গেছে, এখন পর্যন্ত এখানে লাইন পাম্পেই যাইতে পারি নাই। কি যে একটা ভোগান্তি। আমাদের হচ্ছে তেলটা পর্যাপ্ত দেওয়া হোক, তাহলে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হতে পারবো। হেড অফিস থেকে একটা লিস্ট পাঠিয়ে দেয় ডিপোতে, ওই ডিপো অনুযায়ী আমাদেরকে তেল দিচ্ছে। ডিপোতে আমাদের তেলই আমরা কম দিচ্ছে, এখন পর্যন্ত কম দিচ্ছে। জ্বালানি তেলের বিক্রি স্বাভাবিক রাখতে মূল সমস্যা খুঁজে বের করে দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছেন গ্রাহকরা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের মূল্য বৃদ্ধিতে গভীর সংকটে পড়েছেন বিভিন্ন জেলার কৃষকরা। কোথাও শঙ্কা সেচ নিয়ে, আবার কোথাও ধান পেকে গেছে কিন্তু তা কাটতে পারছেন না, কোথাও আবার উৎপাদিত ফসল গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না পরিবহন সংকটে। এই সব বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। নওগাঁর রানীনগর উপজেলার ভূতরাজাপুর গ্রামের পূর্বপাড়া মাঠে এখানে কৃষকরা ডিজেলের দাম বাড়ার কারণে সেচের মূল্য বেড়ে যাওয়ার কথা বলছেন। কৃষিপণ্যের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছে তারা। আমি এখন এমনই একজন কৃষকের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ। আমরা যে কৃষক, আমরা যে চাষ করি, এই ডিজেল তেলের দাম বাড়ার কারণে আমাদের সেচের কিছুটা সমস্যা পড়ে যাবে। তারপরে এই যে মারাই, হাল বাওয়া, এগুলার সম্পূর্ণ জিনিসের দামটা বেড়ে যাবে। এমনিতে কৃষক সমস্যার মধ্যে পড়ছে। ধানের এই যে বেমার টেমার লেয়ে এবং সেচের কারণে ধানের ফলন কমে আসবে। তেল নিবার যায় পাইনি বাবা, ঘুরে আসলাম আবার জালে বাবা। আপনারা কি করলে কি করা যায়? আমাদের আমনে ধান নেই বাবা, বছর অন্তর ইরির খেত বাবা। তোমরা যদি দয়া ধর্ম করেন তাহলে আমরা বেসম বাবা, না তো আমরা মরে যাবো। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকার আমাকে কৃষকের জন্য কিছু হলেও করলে কেন আমরা বাঁচবো, তাছাড়া বাঁচার আমাকে কোনো বুদ্ধি নাই। আমরা এখন যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। আব্দুর রৌফ, আপনি জানেন ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে যায় পরিবহন খরচ। এমন সংখ্যায় রয়েছেন পটুয়াখালীর কৃষকরা। চলুন শোনা যাক তাদের কথা। অন্যান্য কৃষি যে আমরা যা আছে, এটা যে উত্তরবঙ্গে এখন আমরা পাঠামো, ট্রাকের ভাড়া বেশি কারণে আমরা পাঠাইতে পারতেছি না। যদি আমরা যদি পাঠাই তাহলে আমাদের দেখা গেছে যে মালের যে দাম তার সাথে ভাড়া ক্যারিং খরচা অনেক বেশি হয়ে যায়। বড় ধান পাকি গেছে, বড় ধান যে কাটামু এই দিয়া ধান কাটা মেশিন দিয়া, তা ওই মানে মেশিনে টাকা বেশি চাই। আবার ওই যে ধানটা দূরে পাঠাবো ট্রাকালায়ও ভাড়া বেশি চাই। কারণ হচ্ছে এই তেলের দাম বলে বাড়তি, এখন আমরা এই জন্য ধান কাটতে পারতেছি না, আমার ধান খেতে পড়ে রয়েছে। তেলের দাম বাড়ছে ভাই 15 টাকা করে লিটারে। ভাড়া না বাড়ালে পরে আমরা ট্রাক চালাবার পারবো না, আমাদের অনেক সমস্যা হয়। তেলের দাম লিটারে 15 টাকায় এক ট্যাঙ্কি লোড করতে গেলে পরে 4000 টাকা বাড়তি। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। ডিজেলের দাম বৃদ্ধির কারণে ফসল নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ময়মনসিংহের কৃষক। চলুন তাদের সাথে কথা বলি। আলবাই দেখে এক্সাস করে থই দিছে, ডাক্তার বলে গেছে, ডাক্তার আয় না, তেলের দাম বাড়তে তেল পাই নিয়া কেমনে যাই। আমি যদি টাকা বেশি চাইতে দিবেন, খরচ বেড়ে যায়, ট্রাক্টরের খরচ বেড়ে যায়, কামলার খরচ বেড়ে যায়, সারের খরচ বেড়ে যায়। তেলের দামটা যেন উনি ভর্তুক দিয়ে হলেও কমিয়ে রাখে। তেলের লেগে খুবই সমস্যায় আছি। আমরা চাই সরকার যেন তারা তেলের দামটা না বাড়ায়। তাহলে আমরা এভাবে আমরা কেমনে কিস্তি করাম, কেমনে আমরা চলবাম? আমরা তো আর বড় লোক না যে অন্য কিছু করে খাইয়াম। এই ছিল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাব নিয়ে ময়মনসিংহের কৃষকদের প্রতিক্রিয়া। সরকার অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিলে জনগণের কল্যাণেই নেবে, এই টাকা চুরি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদুর রহমান। তিনি জানান, জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাড়বে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য। তবে বাণিজ্য মন্ত্রীর দাবি, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর পড়বে না। মঙ্গলবার সচিবালয়ে সরকারের পক্ষ থেকে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। জোর দিয়েই দেশের জনগণের পাশে থাকার কথা তুলে ধরেন তারা। সরকারের কাজ কিন্তু শুধু প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদুর রহমান জানান, জনগণের কল্যাণেই ঋণ নিচ্ছে সরকার। দাবি করেন এই অর্থের সঠিক ব্যবহারের। বাংলাদেশ ব্যাংক বা টাকা ছাপিয়ে যদি নেওয়া হয় সেটা ইনফ্লেশন ট্রিগার করে, সব সংকটগুলো আমরা জানি। কিন্তু আমি এই কথাটা বলতে চাই, সরকার যদি লোন নেয়, লোন নেবে সেটা জনগণের কল্যাণের জন্যই হবে, এই টাকা চুরি হবে না। আমরা আগের সাথে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। তিনি জানান, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, তাই মানুষকে প্যানিক বাইং থেকে বিরত থাকার আহ্বান তার। যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন। আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। পরে ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী দাবি করেন, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের উপর তেমন পড়বে না। সরকার সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না। বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে, আমরাও
সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরাও আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই মুহূর্তে আমদানি পণ্যের মজুদ স্থিতিশীল আছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮,৬৭,২০,০০০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। বরাদ্দ বাজেট ব্যবহার করেই সারা বছর পরিশোধ সূচি অনুযায়ী ঋণ পরিশোধ করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া সরকারের ব্যাংক ঋণ গ্রহণের লাগামহীন গতি ও রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। ক্ষমতা গ্রহণের মাত্র 52 দিনে ব্যাংক থেকে ৪৪,৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে বর্তমান সরকার। সরকারের দ্রুত ঋণ বৃদ্ধির কারণে ইতিমধ্যে চলতি অর্থবছরে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ফেব্রুয়ারি ২০২৬ মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,৬৭,২০ মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত মোট ৯০,৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করার পরও গত ২ বছরে দেশে টিকার বিশেষ ক্যাম্পেইন হয়নি। এছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যসেবার অপারেশন প্ল্যান বা ওপি বন্ধ করায় এর নেতিবাচক প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে। সব মিলিয়ে সংক্রামক ও অসংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের তথ্য মতে ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে হামের সংক্রমণ বেড়ে গিয়েছিল। এশিয়া মহাদেশের মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন অন্যতম। আফ্রিকা মহাদেশে নাইজেরিয়া, ইথিওপিয়া, ব্রাজিল। ইউরোপের যুক্তরাজ্য, অস্ট্রিয়া সহ আরও বেশ কিছু দেশে হামের প্রকোপ বেড়ে গিয়েছিল। বাংলাদেশকেও সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু তা আমলে না নেওয়ায় এবছর হামের এই প্রকোপ। সংক্রমণ ঠেকাতে প্রতি ৪ থেকে ৫ বছর অন্তর অন্তর একটি বিশেষ টিকা ক্যাম্পেইন করে সরকার, কিন্তু গণ অভ্যুত্থানকালীন পরবর্তী সময়ে এই বিশেষ ক্যাম্পেইন করেনি অন্তর্বর্তীকালীন সরকার। কেন টিকা কেনা এই গাফিলতি তা জানালেন এই বিশেষজ্ঞরা। ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা হতো, সেই টাকাটা পুরো আমাদের গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গাভি এরা দিত। তো যেহেতু আমরা ওপি উইথড্র হয়েছে এবং আমাদের বৈদেশিক সাহায্য পরিমাণ কমে আসছে, তো তারা বললো আংশিক টাকা বাংলাদেশ সরকারকে দিতে হবে। ফিনান্স মিনিস্ট্রি বললো বাংলাদেশ সরকারের টাকা মানে রেভিনিউর টাকা, সেই রেভিনিউর টাকার অডিট এবং হিসাবটা আলাদাভাবে হবে, সেটা না মেনে চললে আমরা এই টাকা বরাদ্দ দেবো। তখন অন্তর্বর্তী সরকার বললো যে আমরা তো এর মধ্যে যদি জোর করে মানে নির্বাহী আদেশে টাকাটা দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এটা দুর্নীতি হিসাবে চিহ্নিত হবে। তারা বলে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে, নির্বাচন হবে, নির্বাচিত সরকার এই ডিসিশন নিবে। তারা যদিও আমেরিকার সাথে চুক্তি করতে কোনো হেজিটেট করে না যে পরবর্তী নির্বাচন সরকার সেটা করুক, কিন্তু এই বিষয়ে তারা পরবর্তী সরকারের উপর ছেড়ে দিয়েছে। বিকল্প ব্যবস্থা না রেখে হঠাৎ করে স্বাস্থ্যের বিভিন্ন অপারেশন প্ল্যান বা ওপি বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমার কাছে এটা হঠকারী সিদ্ধান্ত। এটা হয়তোবা সেক্টর প্রোগ্রামটা বাদ দেওয়া যেত, কিন্তু তার একটা এক্সিট প্ল্যান দরকার ছিল যে আমরা এটা বাদ দিতে চাই। প্রথমত কেন বাদ দিলে আমাদের যে প্রোগ্রামগুলো চলছে সেগুলো কিভাবে চলবে। আমরা হয়তো অনিয়ম চাই না, নিয়ম চাই, কিন্তু পুরো পরিকল্পনাকে বাদ দিতে চাই না। বাংলাদেশে কিন্তু অনেক আগের থেকেই আমরা প্রায় 80% বা 80% কোনো সময় 99% পর্যন্ত আমাদের কভারেজ ছিল টিকা দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি ধারাবাহিকভাবে গ্রাফটা দেখি, গত বছর 25 সনে এটা প্রায় 60%-এ নেমে আসছে। তার মানে 40% লোকেই আমাদের ইপিআইয়ের যে প্রোগ্রাম সেটা কভারেজ পায়নি। সরকার এই অবস্থা সামলাতে জরুরি টিকাদান কর্মসূচি চালাচ্ছে।
এই টিকার ফল পেতে আরও 2 মাস সময় লেগে যেতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নয় ইরান, বরং আবার যুদ্ধ শুরু হলে নতুন কৌশল দেখাতে প্রস্তুত তেহরান। দেশটির পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেন। এর আগে ইরানের সঙ্গে চুক্তি না হলে নৌ অবরোধ উঠবে না এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়বে না বলে হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। এই সময়ের মধ্যে চুক্তি না হলে আবার যুদ্ধ হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা 40 দিনের যুদ্ধে 13 জন মার্কিন সেনা নিহত এবং 415 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার উপত্যকার উত্তর উপকূলে এই ঘটনা ঘটে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সোমবার উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পরও গাজাবাসীর ওপর হামলা বন্ধ করেনি ইসরায়েল। 10 অক্টোবর থেকে এ পর্যন্ত পুরো গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 780 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী ও ইহুদি বসতি স্থাপনকারীরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। প্রথম ওয়ানডেতে 3 উইকেটে জয়ের ফলে সিরিজে 1-0 এগিয়ে আছে স্বাগতিকরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও জয় চাইছে নিগার সুলতানারা। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তীব্র গরম ও যানজট উপেক্ষা করে এসএসসির প্রথম পরীক্ষা দিল শিক্ষার্থীরা, প্রশ্নপত্রে সন্তুষ্টি প্রকাশ। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও কমেনি জনভোগান্তি, বেশি সময় লাগার অভিযোগ গ্রাহকদের। হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে সম্মত নয় ইরান, যুদ্ধে নতুন কৌশল দেখানোর প্রস্তুতি। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।